আচ্ছা বলুন তো, প্রেম কি কখনো বলে হয় নাকি সম্প্রদায় দেখে হয়? এহেন মধুর অনুভূতি হুট করেই অনুভূত হয় অপরদিকের মানুষটার প্রতি। নিজের মনের সুপ্ত অনুভূতির প্রকাশ করাই হয় সমস্যা। কিন্তু তারা যদি হয় জাত শত্রু, কি ভাবছেন এটা রিভেঞ্জ নেওয়ার গল্প? না না মশাই, আজকের গল্পটা একেবারে একটা নিখাত প্রেমের গল্প। তবে ঘটি বাঙালের প্রেম কিনা সেটা তো যুদ্ধের থেকে কম কিছু নয়। তারা জন্মেছে শত্রু হয়ে, নিজেদের লাইফস্টাইল নিয়ে যুদ্ধ করতে করতে দুই প্রতিদ্বন্দ্বী থেকে সহযোদ্ধা হয়ে ওঠে। যদিও ইলিশ চিংড়ি আর ইস্ট বেঙ্গল মোহনবাগান এই দুই সম্প্রদায়ের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকে, তাও বা যদি রাজি হয় মিয়া বিবি, বাড়ির লোক মানবে তো? আরে এখনই সবটা বলে দিলে আনন্দ তো সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং চুপটি করে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখিকা অনিমা বসাকের কলম থেকে একটি টক মিষ্টি ও ঝাল ঝাল প্রেমের গল্প, ইমপারফেক্ট ম্যাচ। প্রেম তো অনেক রকমের হয়। কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে, কেউ ক্রাশের প্রেমে পড়ে, কেউ আবার বিয়ের পরে প্রেমে পড়ে। কিন্তু এই প্রেমে পড়াটা যদি একটু অন্যরকম হয় তাহলে কেমন হয় বলুন তো? মানেটা বুঝতে পারলে না তাই তো? বুঝবেন বুঝবেন, একটু সবুর করুন। সবুর না করলে কেমনে জানবেন? হ্যাঁ, এবার নিশ্চয়ই কিছুটা ধারণা হয়েছে। আগে হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ শোনাতে চলেছি এমন এক প্রেম কাহিনী যা টক ঝাল মিষ্টি ফ্লেভারে পরিপূর্ণ। বাঙাল ছেলে আর ঘটি মেয়ের মন যখন মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন ঠিক কোন ধারায় বইবে তাদের ভালোবাসার স্রোত? খুব সহজ হবে কি তাদের এই প্রেমে পড়া, নাকি ঝগড়া করতে করতেই একে অপরকে মন বিনিময় করবে তারা? জানতে হলে শুনতে থাকুন আজকের এই নিবেদন। বাঙাল যখন ঘটি লাভার, ঘটি বাঙাল প্রেমে নাজেহাল। পারস্পরিক দ্বন্দ্ব থাকলেও নিছকই মজার ছলে লেখা হয়েছে গল্পটি। কারোর ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, তাই গল্পটি মন দিয়ে শুনুন এবং প্রাণ ভরে উপভোগ করুন। দেখেছো তো মা, ছেলেটা আজও জোরে জোরে গান চালাচ্ছে। তোমরা কেন যে কিছু বলো না? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে রাগে গজগজ করে কথাটা বলল সুরভি। নামটা যেমন মিষ্টি, তেমনি মিষ্টি ওর স্বভাব। বেশ বিনয়ী সুন্দরী মিশুকে এই মেয়েটি কলকাতার এক নামী কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে। সকলের প্রতি বিনয়ী হলেও মিষ্টি স্বভাবের এই মেয়েটির একমাত্র চক্ষুশূল হল পাশের বাড়ির আদিত্য। মেয়ের মেজাজ খিটখিটে দেখে মা তমালী দেবী বললেন, বললেই যেন শুনবে ওরা। তুই যে কি বলিস না, ওরা তো আমাদের মতো ঘটি না। ওরা হলো বাঙাল, আর বাঙাল মানে জেদি অহংকারী। যদি গানের সাউন্ড কমাতে বলি তাহলে দেখবি গোষ্ঠী শুদ্ধ চলে আসবে ঝগড়া করতে। তাহলে কি এভাবেই চলবে মা? সব সময় ওদের মন মর্জিতেই চলবে? প্রতিবেশী বলে কি যা ইচ্ছে তাই করবে? এখন ওদের সাথে কে মুখ চালাবে বলতো? আমি তো তোর বাবাকে বলেছি অন্য কোথাও জমি কিনে বাড়ি করতে। কেন কেন অন্য কোথাও যাব বৌমা? ওই বাঙালদের জন্য আমরা কেন এখান থেকে যাব বলো দেখি? শাশুড়ি মায়ের গলা শোনা মাত্রই তমালী দেবী বললেন, কিন্তু মা, এরকম প্রতিবেশীর সঙ্গে কি থাকা যায়? শোনো বৌমা, একেই তো বাঙালদের অহংকারে মাটিতে পা পড়ে না, তার উপরে আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে তো ওরা আকাশে উড়বে। এটা তো হতে দেওয়া যায় না। ওই তো সেদিন রাস্তা দিয়ে একটু হাঁটছিলুম, কি শুনতে পেলুম জানো? রায়বাড়ির বাঙাল বুড়ো ঘটিদের সম্পর্কে কি গালমন্দই না করছে। আমিও আর চুপ থাকতে না পেরে এমন কথা বলেছি না যে ওই বুড়োর হাওয়া একেবারে ফুস হয়ে গেছে। ওই দিনের পর থেকে আমি পণ করেছি যে ওদের সঙ্গে আর মিষ্টি ভাবে কথা বলা যাবে না।
ওরা যেমন কথায় কথায় ঝাঁঝ দেখায়, আমাদেরও কথায় চিনির পরিমাণটা কমাতে হবে। তুমি একদম ঠিক বলেছো ঠাম্মি। ওদেরকে ছাড় দিলেই ওরা পেয়ে বসবে। একটা হেস্তনেস্ত না করলে ওরা কিন্তু থামবে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর ঠাম্মা নাতনিতে জুটি বাঁধতে হবে না। এবার যা দেখি কলেজে যা, আর হ্যাঁ, কলেজে গিয়ে আবার ঝামেলায় জড়াস নেকো। ঝামেলাটা কেন হয় তুমি জানো না মা? সবসময় ওই আদিত্য ঘটি বলে আমায় অপমান করে, বন্ধুদের সামনে যখন তখন লেগ পুল করে। আমি তো সব মুখ বুজে সহ্য করার মেয়ে নই, তাই তো কথায় কথায় ঝামেলা বেঁধে যায়। তুই ওকে এড়িয়ে চলবি, তাহলেই হবে। আমি ওকে এড়িয়েই চলি মা। ওই আদিত্যই আমার সঙ্গে ঝগড়া করার জন্য ওত পেতে থাকে। মায়ের সঙ্গে কথা বলে কলেজের জন্য বেরিয়ে পড়ে সুরভি। মনে মনে রাগ হলেও মুখে একটা মিষ্টি হাসি রেখে কলেজে প্রবেশ করে সুরভি। কলেজে ঢোকা মাত্রই আদিত্য এসে ওর পথ আটকে দাঁড়ায়। মায়ের কথা মাথায় রেখে ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সুরভি, কিন্তু আদিত্য এমনভাবে ওর পথ আগলে দাঁড়িয়ে আছে যে সুরভি একেবারে মেজাজ হারিয়ে বলল, কি হচ্ছেটা কি? এভাবে মুখের সামনে দাঁড়িয়ে পড়লে কেন? শোনো মিস ঘটি, তোমার পথ আটকানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার, বুঝেছ? তুমি কি নিজেকে হিরোইন ভাবো যে তোমার পথ আগলে আমি দাঁড়াবো? এই যে বাঙাল পোলা, কথায় কথায় একদম আমাকে মিস ঘটি বলবে না। আমার একটা নাম আছে, আশা করি তুমি সেটা জানো। আরে ছাড়ো তো তোমার নাম, দিনের শেষে তুমি তো ঘটি নাকি? আমি শুধু একটা কথাই দিনরাত ভাবি, জানো তো, তোমাদের বাড়িতে ঠিক কতগুলো ঘটি বাটি আছে বলো তো? কিচ্ছু তো জানো না দেখছি, শুধু হাতে পায়ে বড় হয়েছো, মাথায় বিন্দু মাত্র বুদ্ধি নেই। আরে বাবা, ঘটি মানে জল খাওয়ার পাত্র নয়, ঘটি মানে খাঁটি। আমরা আদ্যপ্রান্ত খাঁটি মানুষকে না, সেই জন্যই আমরা হলাম ঘটি। ঘটে কিছু ঢুকলো এবার? খাঁটি খাঁটি না ছাই, আমাদের দেখো, আমরা হলাম ঐতিহ্যবাহী বাঙাল, গর্বিত বাঙাল। তোমাদের মতো ঘটিরা তো প্রয়োজনের সময় আমাদের কাছ থেকেই বুদ্ধি ধার নাও। আসলে সত্যি বলে কিনা ঐতিহ্যবাহী বাঙাল, ঢপ মারার জায়গা পাচ্ছ না দেখছি। বলি এসেছো তো ওপার থেকে, উড়ে এসে জুড়ে বসেছো, তার আবার এত বড় বড় কথা। আমরা হলাম গিয়ে এখানকার স্থায়ী বাসিন্দা, আমরা না এসেছি উড়ে, আর না করি ঝগড়া পায়ে পা দিয়ে। এমন ভাবে বলছো, শুনে মনে হচ্ছে তোমরা কত সাধু, যেন ঝগড়ার ঝয়ই বোঝো না। বুঝি নাই তো, আমি কি তোমার মতো যে লোকের পথ আগলে ইচ্ছে করে ঝগড়া করব? ও হো, এলেন আমার মিস ক্যালকাটা। নিজেকে যে কি মনে করে কে জানে। আমি থোড়ি না তোমার সাথে ঝগড়া করার জন্য দাঁড়িয়ে আছি, আমি আছি ওর জন্য দাঁড়িয়ে। ওই যে পেছনে দেখো, হ্যাঁ ওর জন্য। আদিত্যর কথায় পেছন ঘুরতেই সুরভি তানিয়াকে দেখতে পায়। আজ তানিয়াকে বেশ অন্যরকম লাগছে দেখতে। সবসময় ওয়েস্টার্ন পোশাক পরা মেয়েটি আজ ইন্ডিয়ান অ্যাটায়ারে অপরূপা সেজেছে। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা সুরভিকে দেখে আদিত্য একটু পিঞ্চ করে বলল, দেখেছো তো, তোমার থেকেও সুন্দরী আছে। তোমার খুব গুমর না, তুমি একাই ডানা কাটা পড়ি, সৌন্দর্যে তোমাকে কেউ টেক্কা দিতে পারে না। এখন দেখো, তানিয়ার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। আহা, কি অপরূপ সৌন্দর্য, দেখলেই মন ভরে যায় একেবারে। আদিত্যর মুখ থেকে এত প্রশংসা শোনার কথা আন্দাজ করতে পারেনি তানিয়া, কিন্তু ও যেভাবে সুরভির সামনে ও প্রশংসা করলো তাতে ও গদ গদ হয়ে একটু ন্যাকা ন্যাকা সুরে বলল, ও আদি মাই সুইট হার্ট, এভাবে বলো না, আমার খুব লজ্জা লাগছে। তানিয়ার এই ন্যাকামি সহ্য করতে না পেরে সুরভি বলল, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এবার একটু ছেড়ে কাশো দেখি, এত সাজগোজের কারণ কি? তা তোমাকে বলবো কেন শুনি? আমার কথায় তানিয়া সেজেছে, এনি প্রবলেম? হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আফটার অল দুজনেরই তো মাথার তারটা কাটা, তা না হলে বিয়ের বাড়ির মতো সেজে কেউ কি আর কলেজে আসে? ঘটি মাইয়া, তুমি কেন বুঝবা সাজের কারণ? ঘটে যদি একটু বুদ্ধি থাকতো তাইলে বুঝবার পাইতা যে একটা পোলা কখন একটা মাইয়ারে সাজগোজ কইরা আসতে কয়। এই তো খোলস ছেড়ে বেরিয়েছো, তা
তা সবসময় এভাবে কথা বললেই তো পারো, বলো না কেন? লজ্জা লাগে? লজ্জা? হাহ, লজ্জা লাগবো কেন? আমাগো ভাষা, আমারও কহন কমু, সেটা আমাগো ব্যাপার। তার জন্য কোনো ঘটি মাইয়ার কথা শুনুম কেন? আর এখন তো আমার লগে তানিয়াও রইছে, ও তো আমার মতোই বাঙাল। আর বাঙালের লগে বাঙালের প্রেম জয়ী মাঝে ক্ষীর হয়, তা কারোরই অজানা না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তার মানে এই ন্যাকা মেয়েটা তোমার নতুন গার্লফ্রেন্ড, তাই তো? নিশ্চয়ই ডেটে যাওয়া হবে আজ, তাই এত সাজের বহর। তাইটাই কি শেষ, নাকি দুদিন পরে এর সঙ্গেও ব্রেকআপ হবে? ও হ্যালো, তুমি কি আমাকে ওরকম ছেলে ভাবো নাকি যে আজ একজনের সঙ্গে তো কাল আরেকজন? ওরকম ভাববার কিছু নেই, তুমি আসলেই ওরকম। এই শোনো মিস ঘটি, একদম মিস ঘটি করবে না বলে দিলাম। আমার নাম সুরভি। এত মিষ্টি একটা নাম, আমার নাম ধরে ডাকতে পারো না আমায়? অবশ্য ডাকবেই বা কি করে, বাঙাল কি না? তোমার মুখে তো আবার মিষ্টি রোচে না। আগে হ্যাঁ ঠিকই বলেছ, আমার মুখে মিষ্টি রোচে না, তবে তোমার নামটা অতটাও সুন্দর না যতটা তুমি বড়াই করো। মা বাবা তো বেছে বেছে ভালো একটা নাম দিয়েছে, সুরভি, মানে দারুণ সুগন্ধ আছে যার। অথচ দেখো, সুগন্ধ তো দূরের কথা, ভদ্রভাবে কথাটুকুও বলতে শেখেনি এখনো। ও আদি, কাম অন, ওর কথা ছাড়ো তো। তুমি তো জানোই ও কেন এত ঝগড়া করছে। আসলে কি বলো তো, ও আমাকে আর তোমাকে একসাথে দেখে জেলাস ফিল করছে। এতদিনের ভুল ধারণা ভেঙেছে কিনা, নিজে তো প্রেমের পও বোঝে না, তাই ও এসেছে আমাদের প্রেমে ব্যাগরা দিতে। জেলাস মেয়ে একটা। জেলাস মাই ফুড। থাকো না দুদিন ছেলেটার সাথে, সব রঙ্গতামাশা বের হয়ে যাবে। দুদিন পরেই ন্যাকামি যদি শেষ না হয়, তাহলে আমার নামও সুরভি সান্যাল নয়। এখন যেই মুখ দিয়ে এই বাঙাল ছেলের প্রশংসা করছো, দুদিন পর এই মুখ দিয়েই ওর নিন্দা করবে, এই আমি বলে দিলাম। তখন যদি নাকের জলে চোখের জলে কাহিল না হয়েছো, তাহলে আমিও ঘটি বাড়ির মেয়ে না, বলে দিলাম। ও যে কি জিনিস তুমি তা জানো না, আমি রোজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেই সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাই আমরা। তাই তোমার ভালোর জন্যই বলছি, চেঁচে নিজের ক্ষতি করো না, সময় থাকতে থাকতে কেটে পড়ো। এক সেকেন্ড, তুমি না ঘটি বাড়ির মেয়ে, ভদ্র সভ্য, তাহলে এসব কি ভাষা বেরোচ্ছে তোমার মুখ দিয়ে? এসব তো আমরা বলি, তাই না? আর কি জানো বললে তুমি? আমি কেমন তা শুধুমাত্র তুমিই জানো। কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমার প্রতিবেশী না, আমার গৃহিণী। বালাই ষাট, আমি তোমার বউ হতে যাব কেন? আমি সারা জীবন অবিবাহিত থাকবো, তবু তোমার গলায় কোনোদিনও মালা দেব না। তোমার বউ হতে আমার বইই গেছে, যত সব বাজে কথা। যাও যাও, সময় হলে দেখা যাবে কে বাজে কথা বলে। আদিত্যর সাথে এক চোট ঝগড়া করার পর রেগে মেগে যখন সেখান থেকে চলে যায় সুরভি, আদিত্যর কথার ঝাঁঝ এতটাই যে তা পেঁয়াজের ঝাঁঝকেও হার মানায়। কেন যে এত শত্রুতা ওদের মধ্যে তা কে জানে। হয়তো ঘটি বাঙাল হওয়ার জন্যই এই সমস্যার সৃষ্টি। সুরভিকে দু চোখে দেখতে না পারলেও কেন জানি না ওর সঙ্গে কথা না বলে থাকতে পারে না আদিত্য। সুরভির সঙ্গে একটু ঝগড়া না করলে নাকি ওর পেটের ভাত হজম হয় না। কিন্তু বিষয়টা কি শুধুমাত্র পেটের ভাত হজম হওয়ার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আদিত্যর পেটে পেটে অন্য কিছু আছে? সেদিন 3টে ক্লাস করার পর লাঞ্চ টাইম শুরু হয়। বাইরের ভাজাভুজি কিংবা ক্যান্টিনের খাবার খেতে খুব একটা পছন্দ করে না সুরভি। ও প্রতিদিন বাড়ি থেকে টিফিন বক্সে করে খাবার নিয়ে আসে। আজও তার অন্যথা হয়নি। প্রায় অর্ধেক ছাত্রছাত্রী যখন খাওয়ার জন্য বাইরে গেছে, তখন সেখানে এসে উপস্থিত হয় আদিত্য। এই সবেমাত্র বক্সটা খুলেছে সুরভি, ভাত মেখে প্রথম গ্রাসটা মুখে দিতে যাবে, তখনই আদিত্য তানিয়াকে শুনিয়ে শুনিয়ে বলছে, খাবারে তো এক গাদা চিনি দাও, তবুও মুখে মিষ্টি নেই কেন বেবি? দিস ইজ সো আনফেয়ার। সুরভি বেশ বুঝতে পারলো কথাটা তানিয়াকে নয়, বরং ওকেই শোনানো হচ্ছে। কিন্তু খাওয়ার সময় কথা বলাটাও মোটেই পছন্দ করে না। তাই ওর কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে নিজের মতো খেতে লাগলো সুরভি। আদিত্য তো আর থেমে থাকার পাত্র নয়। ও সুরভির লেকপুল করার মোক্ষম সুযোগটা একটুও হাতছাড়া করতে চায় না। তাই তানিয়ার হাতে হাত রেখে একটু ব্যঙ্গ করে বলল, রোজ রোজ বাড়ি থেকে টিফিন এনে কি লাভ হয় বলো তো? খাও তো সেই আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, আরও না জানি কি কি পোস্ত।
বলি, সব রান্নাতেই পোস্ত নামক বস্তুটা কি দিতেই হবে? খাবারের আর কোনো ভ্যারাইটি নেই? অবশ্য থাকবেই বা কি করে বলো, ঘটি বাড়ির মেয়ে তো। তরকারিতে একগাদা চিনি আর পোস্ত ছাড়া কি বা খেতে পারে? খাবারের ভ্যারাইটি পাবে বাঙালদের মেনুতে। তেল ঝাল মশলায় আমাদের জুড়ি মেলা ভার। এবার আর চুপ থাকতে পারলো না সুরভি। খাবার ফেলে কোনো রকমে হাতটা ধুয়ে আদিত্যর দিকে তেড়ে এসে বলল, শান্তি মতো খাবারটাও খেতে দেবে না দেখছি। তখন থেকে যা নয় তাই বলেই চলেছ। আমার পিছনে না লাগলে তোমার কি শান্তি হয় না? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি তোমার মতো একটা ঘটি মেয়ের পেছনে লাগতে যাব? নিজেকে সবসময় এত দামি ভাবো কেন শুনি? একদম চালাকি করবে না বলে দিলাম। তুমি কি নিজেকে খুব চালাক মনে করো? হ্যাঁ, আমি বেশ ভালোই বুঝতে পারছি যে কথাগুলো তুমি আমাকেই বলছো। তানিয়া তো একটা উপলক্ষ মাত্র, না ও ঘটি আর না আছে ওর প্রতি তোমার কোনো রাগ। ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো যে আমাকেই বলছো সেটা বোঝার জন্য ন্যূনতম বুদ্ধি যথেষ্ট। যদি তাই হয় তাহলেও আমি ভুল কি বলেছি শুনি? সত্যি তো, তোমার রান্নায় এক গাদা করে চিনি দাও। যে কোনো তরকারিতে চিনি না দিলে তোমরা তো আবার টেস্ট পাও না। আর তোমরা কি করো? এক গাদা নুন ঝাল তেল মশলা দিয়ে যে রান্না করো তাতে কি শরীরের খুব উপকার হয়? দুদিন পর পরই তো পেটের ব্যায়ামও হয়। আর রান্নায় ঝাল বেশি খাও বলেই তো দিন দিন তোমার কথাগুলো আরো বেশি ঝাঁঝালো হয়ে উঠছে। আমাদের মতো করে একদিন রান্না করে খেয়ে দেখো, তরকারিও সুস্বাদু লাগবে আর মুখেও একটু মিষ্টতা আসবে। দরকার নেই বাবা, আমরা আমাদের রান্না নিয়ে দিব্যি আছি। তোমাদের মতো মাছের ঝোলেও চিনি, মাংসের ঝোলেও চিনি দিয়ে খাবারের স্বাদ নষ্ট করতে পারবো না আমরা। মাছের কথা বলতে মনে পড়লো, হ্যাঁ হ্যাঁ, ভালো মাছও তো মুখে রোচে না তোমাদের। খাও তো এই জলের পোকা চিংড়ি। তোমরা কি করে বুঝবে ইলিশ ভাপার মহিমা? থাক থাক, আর মাছের মহিমা দেখাতে হবে না। খাওয়ার জিভ থাকলে একদিন চিংড়ি মাছের মালাইকারি রেঁধে খেও। তোমাদের ওই কাঁটাওয়ালা ইলিশের চেয়ে ঢের ভালো আমাদের ওই লাল লাল গলদা চিংড়ি। বাবা, কোথায় ইলিশ আর কোথায় ওই জলের পোকা! আসলে সত্যি ইলিশ নিয়ে খুব অহংকার, তাই না? তাও তো বুঝতাম যদি প্রতি সপ্তাহে ইলিশ খেতে। খাও তো 6 মাসে একবার, আর বাকি সময় তো শুটকি খেয়ে দিন পারি যায়। ওহ, কি বাজে গন্ধ! আমার তো পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসে যত সব পচা মাছ খেয়ে মাছের গুণাগুণ গাইতে এসেছে। সত্যি বাবা, এই বাঙালদের কিছু থাক আর না থাক, দেখনদারিটা কিন্তু 16 আনা। ইলিশ নিয়ে যা বলেছো বলেছো, শুটকি নিয়ে কোনো কথা বলবে না বলে দিলাম। শুটকি হলো আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। খেয়ে দেখেছো কখনো শুটকি মাছের চাটনি? তোমাদের ওই জলের পোকার চেয়ে ঢের ভালো। বেশি করে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে মা যখন শুটকি রাঁধে, গন্ধেই তো আমার অর্ধেক খাওয়া হয়ে যায়। আর বলে কিনা শুটকির গন্ধ না সহ্য হয় না। সহ্য তো হবেই না, ভালো জিনিসের কদর কি আর সবাই বোঝে? পোকা খেকেও মানুষ কিনা, আসল মাছের টেস্ট বুঝবে কিভাবে? এমন ভাব করছে যেন ও চিংড়ি কখনো খাইনি। এই তো সেদিন সুবিদ্যার বিয়েতে এঁচোড় চিংড়ি গপ গপ করে গিলতে দেখলাম। কই, তখন তো একবারও নাক সিটকোনি। খাবে ঠিকই, অথচ কপচাবে এমন ভাবে যে চিংড়ি যেন বাতিল মাছ। যত সব ঢং! এই একদম আজে বাজে কথা বলবে না। আমি কখন চিংড়ি খেলাম? তরকারি থেকে বেছে বেছে চিংড়িগুলো ফেলে শুধু এঁচড়গুলো খেয়েছি। চোখ থাকলে তো দেখতে পাবে, সব সময় তো চোখ কপালে উঠে থাকে। দেখবে কি করে চিংড়ি খেকো? তুমি কি সবাইকে তোমার মতো ভাবো নাকি শুটকি খেকো? ইস, কি বাজে গন্ধ! এগুলো যে কিভাবে নাক দিয়ে শুকে মুখ দিয়ে ঢোকায় ভগবান জান। আমাকে তো দুহাত জোর করে অনুরোধ করলেও খাবো না। বই গেছে তোমাকে আমার অনুরোধ করতে। শুটকি খাওয়া কি আর ঘটিদের কম? ওরা তো জানেই না এর মর্ম। ওরা দুজনে যখন এভাবে ঝগড়া করছিল তখন ক্লাসের বাকি সবাই হেসে লুটোপুটি খাচ্ছিল। কেউ কেউ তো আবার চালিয়ে যা বলে চেঁচাচ্ছিল। এরই মাঝে ওদের এক বন্ধু পুরবী বলে উঠল, হ্যাঁ রে, তোরা ক্লান্ত হোস না? প্রতিদিন এই ঘটি বাংলার লড়াই দেখতে দেখতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি। এত শত্রুতা কেন রে তোদের মধ্যে? কেন এরকম করিস রোজ? কে করে জানিস না? বাঙালদের স্বভাবই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। ওরা কথাও বলে এমন করে যেন 7 বাড়ির মানুষ টের পায়। আমাদের মন পরিষ্কার, তাই আমরা জোরে জোরে কথা বলি। তোমাদের মতো ঠোঁট নাড়ি ফিস ফিস করে আমরা কথা বলতে পারি না। উপরে ভদ্রতা আর পেটে পেটে খালি শয়তানি বুদ্ধি। এই, মুখ সামলে কথা বলবে বলে দিলাম।
আমরা কথাও বলি আস্তে আস্তে, আর আমাদের ব্যবহারও যথেষ্ট ভালো। বেটা কাঙাল কোথাকার। কি আমরা কাঙাল? তোমরা কি? হ্যাঁ তোমরা কি? সারা ঘরে তো শুধু ঘটি আর বাটি, তাছাড়া আর কি বা আছে? আমরা ঘটি, আমরা খাঁটি, তোমাদের মতো পাঁচ মিশালি নই। হ্যাঁ হ্যাঁ জানা আছে কে খাঁটি আর কে পাঁচ মিশালি। উফ, তোরা একটু থাম না রে বাবা। প্রত্যেক দিনই একই কীর্তন শুনতে কার ভালো লাগে বলতো? রোজ রোজ এই ঘটি আর বাঙালির ঝগড়া শুনতে শুনতে আমাদের তো কান পচে গেছে। এবার একটু শান্তি চুক্তি করে নে তো তোরা। নিজেরাও শান্তিতে থাক আর আমাদেরও শান্তিতে থাকতে দে। কি কি বললি তুই? শান্তি? তোর মনে হয় এটা কাউকে শান্তিতে থাকতে দেবে? এখন আমাকে জানাচ্ছে দুদিন পর শ্বশুরবাড়ির সবাইকে অতিষ্ঠ করে তুলবে। কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ঝগড়ুটে বলতে চাইছো? বলতে চাইছি না, বলছি। ওরা যখন এই বিষয়টাকে লাস্টিকের মতো টানাটানি করছিল, তখন পাশ থেকে দীপালি বলে ওঠে, আমার তো অন্য কেস মনে হচ্ছে। দীপালির মুখ থেকে হঠাৎ এরকম কথা শুনে সুরভি বলল, অন্য কেস মানে? কি বলতে চাইছিস তুই? মানে আমার মনে হচ্ছে তোদের মধ্যে কোনো একটা কেমিস্ট্রি আছে। কেমিস্ট্রি? কিসের কেমিস্ট্রি? না মানে আমি সিনেমা সিরিয়ালে দেখেছি হিরো হিরোইন প্রথমে তুমুল ঝগড়া করে, তারপর তাদের মধ্যে ওই মন বিনিময়টা শুরু হয়। এই তুই কি আবল তাবল বলছিস বলতো? এত কিছু বুঝিস আর এটা বুঝিস না? আরে বাবা, আমি বলতে চাইছি শেষকালে আবার তোদের মতো যেন ওই প্রেম ভালোবাসা উকি না দেয়। বিয়ের কার্ডে বড় বড় করে লেখা থাকবে বাঙাল ওয়েটস ঘটি। আরে কিডিং? তুই তুই কি পাগল? শেষকালে আমি কিনা পড়বো ওই মেয়েটার প্রেমে? ইম্পসিবল। এমন ভাবে বলছে মনে হয় আমি ওর সাথে প্রেম করার জন্য উতলা হয়ে গেছি। এই শোনো, তোমার মতো ছেলেকে বিয়ে কেন বন্ধু ভাবারও যোগ্য মনে করি না আমি। উঠতে বসতে ঝগড়া করে সে নাকি হবে আমার বর। আর দীপালি তুইও না, এইসব বাজে বাজে কথা বলিস। তুই জানিস না হি ইজ নট মাই কাপ অফ টি। হয়েছে হয়েছে, অত ভাষণ দিতে হবে না। আমার কি পাত্রীর অভাব পড়েছে নাকি? এই তো আমার সামনেই আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে, স্মার্ট, সুন্দরী, সর্বোপরি বাঙাল। আমার জন্য ও একদম পারফেক্ট। দেখা যাবে কতদিন টেকে। কি বললে? কি বললে তুমি? আরে বাবা, তোরা এবার থাম তো। টিফিন টাইমে কোথায় সবাই মিলে একসাথে লাঞ্চ করব তা না, এনারা নিজেদের মধ্যে খিচুড়ি পাকিয়ে বসে আছেন। এই আদি, তুই যা তো এখান থেকে। আর সুরভি, তুই যা খেয়ে নে। পুরবীর ধমকে আর কথা বাড়ায় না, ওরা যে যার মতো আলাদা হয়ে গেছিল। পরদিন সকালে আদিত্যর দাদু মতিলাল বাবু মর্নিং ওয়াক করতে গিয়ে রাস্তায় সুরভির দাদু শ্রীমান গদাধর চন্দ্রকে দেখতে পায়। গদাধর বাবু ওনাকে দেখে জোরে জোরে হাঁটতে থাকেন। তাই দেখে মতিলাল বাবু ভেঙচি কেটে বলেন, আমার পাশ কাটাইয়া যাওন কি মুখের কথা? আমি হইলাম গিয়া মতিলাল রায়। কোন ছোকরারই এখনো আমার লগে পাঙ্গা নিবার পায় না, আর উনি আইছেন আমারে হারাইবার। আচ্ছা, বাঙালদের স্বভাবই কি পায়ে পা দিয়ে ঝগড়া করা? একে তো নিজে এসছে দেরিতে, এখন আবার কথা শোনাচ্ছে আমাকে। দেখুনি কে জেতে আর কে হারে। আহা, আমরাই তো খালি ঝগড়া করি আর ওরা মনে হয় মজা দেখে। ফাঁকা মাঠ পাইলে গোল দেওয়াটা এদের স্বভাবে আছে। কার স্বভাব কেমন সেটা সবাই জানে গো। জানেই তো, আমরা যে কত বড় মনের মানুষ এইটা হক করে জানে। বাড়িতে লোকজন আইলে আমরা তারে পাত পাইরা খাওয়াই। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাহি না। আর হেরা কি করে? হ্যাঁ, অতিথি যখন ওইটা যাইব তখন কাবো খাইতে। আরে নিমন্ত্রণে গেলে তো 200 টাকার বেশি দামি উপহারও দিবই না। এই তো কিপটা এরা, আবার বড় বড় কথা কয়। এমন ভাবে বলছে মনে হয় উনি দেখেছে আমরা অতিথিকে খেতে দিই। যাই দিই না কেন, পচা শুটকি মাছ তো আর দিই না। হা হা,
এখন তো পচা কইবই। ওই যে কথাই আছে না, আঙুর ফল টক, খাইতে না পারলে তো টক হবই। শুটকি যে কি সুস্বাদু একটা খাবার, তা কি আর হেরা জানবো? কেমন কইরা ভ্রান্তি হয় তাই তো জানেন। খায় তো ওই চিনি দেওয়া মিষ্টি তরকারি, ডাইল হইলেও চিনি, মাছ হইলেও চিনি, সবেতেই চিনি। এত চিনি খায় তাও মুখ দিয়া একটাও মিঠা কথা বাইর হয় না। আমরা না হয় চিনি খাই, আর ওনারা ওনারা কি করে? তরকারিতে যে এক গাদা ঝাল মশলা দেয়, সেই ঝাঁঝটা, বলি সেই ঝাঁঝটা যায় কোথায়? কোথায় আবার মুখেই থাকে রেডিমেড ঝাঁঝ। প্রয়োজন হলেই স্যাম্পেল বের করে। আমাকে ঝাঁঝ না হয় রান্নার লগে লগে মুহেও আসে, তাতে ক্ষতি কি? হ্যাঁ, আমরা কি আর মিষ্টি কথায় জুতার বাড়ি মারি না? আমাকে ডাল ঝাঁঝালো, তরকারি ঝাঁঝালো, কথাও ঝাঁঝালো, কিন্তু আমরা মানুষ ভালো, আমাকে রান্নাও ফাটাফাটি, আর আমরা মানুষ হিসাবেও খাঁটি। আর যাই হোক, ঘটিগো মতো আমরা তো আর টেল টেলে ডাইল খাই না, ঘন ক্ষীরের মতো হয় আমাকে ডাইল। হ্যাঁ, একবার খাইলে হাত সাটন লাগবো। আরে জানি জানি, কাঠ ডালে কত জল। দূর থেকে কাশবন ঘনই দেখায়, খাবার নিয়ে গপ্প দিচ্ছে। হ্যাঁ, বলি আমাদের মতো ওই রকম ফুলকো ফুলকো লুচি কজন বানাতে পারে শুনি? লুচি খাইয়া আমরা লুচির মতো সারাক্ষণ ফুইলা থাকি না। রুটি আর কষা মাংস হইলে আমাকে আর কিছু লাগে না। তা লাগবে কেন? শিখেছো তো এই 4 বেলা ভাত আর রুটি খাওয়া। লুচির স্বাদ বোঝা এদের কম নয়। এমন ভাবে কইতাছে যেন মনে হয় লুচি কি অমূল্য, পাওয়াই যায় না এই দেশে। পাওয়া যাবে না কেন? অবশ্যই পাওয়া যাবে। তো সবাই কি আর ভালো জিনিসের মূল্য বোঝে? হ্যাঁ, খাওয়া শিখতে হবে আমাদের কাছ থেকে। জিভে জল আনা চিংড়ি মাছের মালাইকারি, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, ভাবলেই পেট ভরে যায়। শুধু কি খাবার, খেলাতেও আমরা বেদের বলে বলে গোল দিই। মোহন বাগান জিন্দাবাদ, মোহন বাগান জিন্দাবাদ। আইসে আবার খেলা নিয়ে গোটা দিবার। ফুটবলে ইস্ট বেঙ্গলে জুড়ি মেলা ভার। ঠপ দেওয়ারা জায়গা পায় না বেটা বাঙাল। মোহন বাগানের সাথে নাকি তুলনা টানছে ইস্ট বেঙ্গলের। বলি ইতিহাস জানা আছে নাকি শুধু আন্দাজে ঢিল মারছে? না জানা থাকলে আমি বলে দিই, মোহন বাগান হলো গিয়ে ভারতের প্রথম দল যারা ব্রিটিশদেরকে ফুটবলে হারিয়েছিল। আর তখন ইস্ট বেঙ্গলের খেলা তো দূর, জন্মই হয়নি। কতবার যে এরা আমাদের দলের কাছে হেরেছে তার কোনো ইয়ত্তা নেই। গোলের পর গোল দিয়েই গেছে মোহনবাগান, আর সেগুলো করে খেয়েছে ইস্ট বেঙ্গল। থাক থাক, আর অত কইতে লাগবো না। গোল যে কেনা বেশি দিছে এইটা সবাই জানে। গোল আমরাও কম দেয় নাই। আমাকে দল যে কত ভালো খেলে এইটা সবাই জানে। আর তাছাড়া সর্বশেষ ম্যাচ জিতছে কারা? কারা আবার? ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গলের জয়। হ্যাঁ হ্যাঁ, জানা আছে, যত সব ঢপ। এইভাবে একের পর এক রান্না, আতিথেয়তা, খেলা নিয়ে যখন দুই ষাটোর্ধ্ব বৃদ্ধ ভাব বাচ্চে কথা বলছিল, তখন রাস্তায় থাকা বাকি লোকেরা নিঃশব্দে হাসছিল। জোরে জোরে হাসলে যদি ওনারা খেপে যান, তখন আবার আর এক বিপদ বাঁধবে। তাই সকালে হাঁটার সঙ্গে সঙ্গে ওনাদেরই খুনসুটি ভরা ঝগড়া বেশ ভালোই উপভোগ করেন পথ চলতি মানুষেরা। ঝগড়া করতে করতে যখন আর কিছু বলার থাকে না, তখন ওনারা একটা বটগাছের তলায় গিয়ে একে অপরের বিপরীতে বসে চোখে মুখে জল দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যান। কিছুদিন ধরে সুরভির শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি যেন ওর পিছুই ছাড়ছে না। অসুস্থতার জন্য এতদিন কলেজ যায়নি, কিন্তু আজ একটু সুস্থ বোধ করায় মায়ের অনুমতি নিয়ে কলেজে যায়। 2টো ক্লাস করার পরও লক্ষ্য করে একটা বেঞ্চে একা বসে আছে তানিয়া। মুখ দেখে মনে হচ্ছে আজ ওর মন খুব একটা ভালো নেই। যদিও সুরভি খুব একটা কথা বলে না ওর সঙ্গে, তবুও আজ ওকে মন মরা দেখে ওর পাশে গিয়ে বসে এবং বলে, কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? সুরভিকে দেখে তানিয়া মুখ ঘুরিয়ে নিলে বেশ অবাক হয় সুরভি। কিন্তু ও তো কথা না বলে যাওয়ার মেয়ে নয়, তাই অনিচ্ছা সত্ত্বেও একটু জোরপূর্বকভাবে বলল, ও
ও বুঝেছি, সেদিন তোমাকে অতগুলো কথা বলেছি বলে রাগ করেছো আমার ওপর। আরে আমি ওভাবে মিন করে বলিনি, আদিত্যর উপর রাগ থেকে বলেছিলাম। আসলে ও ছেলেটাই এত বাজে না, কি বলবো তোমাকে। সুরভির মুখ থেকে আদির নামে নিন্দা শুনে হাওমাও করে কাঁদতে লাগলো সুরভি। তারপর চোখের জল কোনোভাবে মুছে বলল, আমি যে কেন সেদিন তোমার কথা বিশ্বাস করলাম না। তুমি ঠিক ছিলে, ও কারোর ভালোবাসার যোগ্যই না। দুদিন আমার সঙ্গে ঘোরাফেরা করে এখন বলছে ওনাকে আমাকে ভালোবাসে না। আমার প্রতি ওর নাকি কোনো ফিলিংসই নেই। তানিয়ার কথাগুলো শুনে খুব একটা অবাক হলো না সুরভি, কারণ ও ওকে বেশ ভালো করেই চেনে। কিন্তু তানিয়া এমনভাবে কাঁদছে কেন, মানে কি হয়েছে? তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরভি ওর কাঁধে হাত রেখে বলল, কেঁদো না কেঁদো না, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন আর কেঁদে কি হবে বলো? যাকগে যাকগে, একদিক দিয়ে ভালোই হয়েছে তুমি বেঁচে গেছো, না হলে ওর মতো ছেলের সঙ্গে কেউ সম্পর্কে জড়ায়। ওরা দুজনে যখন কথা বলছিল তখন হুট করে আদিত্য এসে উপস্থিত হয়। সুরভি এক নাগারে এমনভাবে কথাগুলো বলছিল যে ও খেয়ালই করেনি কখন আদিত্য এসেছে। তাই ও নিজের মতো করে আদিত্যর নামে যা নয় তাই বলছিল। যখন বলল, তুমি কিন্তু আর ওর ধারে কাছে ঘেঁষবে না, দেখো গিয়ে আবার কোন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাউ ডেয়ার ইউ! আমার সম্পর্কে এসব কথা বলার রাইট কে দিয়েছে তোমায়? পেছন থেকে আদিত্যর ঝাঁঝালো গলা শুনে চমকে ওঠে সুরভি। তারপর একটু থতমত খেয়ে বলে, তুমি কখন এলে? কখন এসেছি সেটা বড় কথা নয়, তুমি আগে বলো এসব কি বলছো তুমি আমার নামে? কি বলছি মানে? যা বলেছি একদম ঠিক বলেছি। মেয়েদের মন নিয়ে খেলা করাটা তোমার অভ্যেস হয়ে গেছে। প্রথমে জিনিয়াকে কষ্ট দিলে, এখন আবার তানিয়া তোমার জন্য কেঁদে কেঁদে মরছে। কি পাও তুমি এসব করে? যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না। জিনিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল এটা তোমায় কে বলেছে? হ্যাঁ, কে আবার বলতে যাবে? যেভাবে তোমরা মেলামেশা করতে, তাতে যে কেউ এই সিম্পল ইকুয়েশনটুকু বুঝতে পারতো যে তোমরা রিলেশনে আছো। এটাই তোমার প্রবলেম, জানো তো। জিনিয়ার সঙ্গে বেশি মেলামেশা করায় তুমি ধরে নিয়েছো ওর আর আমার অ্যাফেয়ার চলছে। শোনো, সবসময় না চোখের দেখাটাই শেষ দেখা হয় না, তার বাইরেও অনেক সত্যতা লুকিয়ে থাকে। যিনি আমার বন্ধু রাজেশের বোন, ওকে আমি বোনের চোখেই দেখি। যে কদিন ও কলেজে এসেছিল আমার সঙ্গে দেখা করতেই এসেছিল। রাজেশ গত 2 সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি ছিল, আর ওদের বাড়িতে ওর বোন আর মা ছাড়া কেউ নেই। তাই বন্ধু হিসাবে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। ওর ওষুধ কেনা, ডাক্তারের সাথে কথা বলা, ট্রিটমেন্ট করানো, সব কিছু আমি একা হাতে সামলেছি। ওর শারীরিক অবস্থার আপডেট দিতেই যিনি আমার সঙ্গে দেখা করতে আসতো। মাঝে মাঝে ক্লাস না করেই আমাকে হসপিটালে ছুটতে হতো। তুমি নিশ্চয়ই ভাবতে আমি ক্লাস বাঙ্ক করে জিনিয়ার সঙ্গে ডেটে গেছি। শোনো, আমি না ওরকম ছেলে না যে আজ একজনকে ভালো লাগছে তো কাল আরেকজনের সঙ্গে রিলেশনে জড়িয়ে যাব। আর যদি তানিয়ার কথাই ধরি তাহলে তো বলবো এটা আরো মস্ত বড় ভুল বোঝাবুঝি, কেননা আমি ওকে কখনো ওই চোখে দেখিনি। হ্যাঁ, এটা ঠিক যে ওর সঙ্গে আমি বেশ কয়েকবার ক্যান্টিনে চা খেয়েছি, আলাপচারিতা করছি, কিন্তু কখনো কখনো প্রেমের প্রস্তাব দিইনি। ওর সঙ্গে আমার মতের মিল থাকার জন্য বেশ কিছুটা সময় কাটিয়েছি মাত্র। এখন হয়তো তুমি বলবে তাহলে আমি সেদিন কেন ওকে আমার গার্লফ্রেন্ডের পরিচয় দিয়েছিলাম? এই উত্তরটা বোধহয় আমার থেকে তানিয়াই ভালো দিতে পারবে। কি তানিয়া, তাই তো? আমি যেদিন ওকে ইন্ডিয়ান ড্রেস পরে আসতে বলেছিলাম সেদিন সামহাও বিষয়টা ওর খুব ভালো লেগেছিল, আর তাই আমাকে বলেছিল যে আমি যেন তোমার সামনে ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিই। হয়তো তোমাকে চটানোর জন্যই বলেছিল, ওকে যেন তোমার থেকে সুন্দর লাগছিল সেটা যেন আমি সবার সামনে বলি এবং তোমার যাতে সেটা দেখেই রাগ হয়। কিন্তু আমি ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে ওর প্রতি আমার কোনো বিশেষ অনুভূতি নেই, ও শুধুই আমার ভালো বন্ধু। তাহলে কেন এখন কেঁদে কেঁদে এই নাটকটা করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আদিত্যর কথাগুলো শুনে আকাশ থেকে পড়ল সুরভি। এসব কি সত্যি নাকি বানিয়ে বলছে আদিত্য? মনের দ্বন্দ্ব দূর করার জন্য সুরভি তানিয়াকে জিজ্ঞেস করে, আদি যা যা বলছে সেসব কি সত্যি তানিয়া?
তানিয়াকে চুপ থাকতে দেখে সুরভি বুঝতে পারলো যে কে ঠিক আর কে ভুল, কিন্তু ও মুখে কিছু প্রকাশ না করে মনে মনে ভাবলো, এ কি করলাম আমি? এইভাবে ভুল বুঝলাম আদিকে। না না, ওকে এভাবে সন্দেহ করা আমার একদম উচিত হয়নি। কোনো কিছু যাচাই না করে এভাবে ওকে দোষারোপ করাটা আমার একদম উচিত হয়নি। আমার এক্ষুনি ওকে সরি বলা উচিত। সুরভি যখন আদিত্যকে সরি বলার জন্য মনস্থির করে, তখনও দেখে আদি চলে যাচ্ছে। সেই মুহূর্তে সরি বলাটা প্রয়োজন দেখে সুরভি আদির পেছন পেছন ছুটতে থাকে। আদি, আদি, একবার দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা। সুরভি ওকে অনেকবার দাঁড়াতে বললেও ও দাঁড়ায় না। ছুটতে ছুটতে একসময় হোঁচট খেয়ে পড়ে যায় সুরভি এবং চিৎকার করে ওঠে। সুরভির চিৎকার শুনে পেছন ফিরে তাকায় আদিত্য। সুরভিকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে বলে, কি হলো? কি হলো তোমার? সুরভি, সুরভি, চোখ খোলো। ও মাই গড, হঠাৎ কি হলো ওর? এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সুরভিকে হসপিটালে নিয়ে গেল আদি। কিছুক্ষণ অবজার্ভ করার পর ডাক্তারবাবু বললেন, দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরেই উনি বেশ উইক আছেন। হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করেননি আজ, আর সেই জন্যই মাথা ঘুরে পড়ে গেছেন। চোখ মুখও তো বড্ড ফ্যাকাশে লাগছে। শরীরের রক্তেরও যথেষ্ট ঘাটতি আছে। আপনি একটু ওয়েট করুন, আমি কিছু টেস্ট করে আপনাকে জানাচ্ছি। টেনশনে মাথা কাজ করছে না আদিত্য। ওর বাড়ির লোককে যে খবর দিতে হবে সেটাও মাথায় নেই ছেলেটার। করিডোরে অস্থিরভাবে পায়চারি করছে ছেলেটা। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায়, ঠিকই ধরেছি, ওনার অ্যানিমিয়া হয়েছে। এক্ষুনি ওনাকে রক্ত দিতে হবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব A+ গ্রুপের রক্ত নিয়ে আসুন। আদি জানায়, ডাক্তারবাবু, ব্লাড নিয়ে আসার দরকার নেই। ওর ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ সেম। আপনি আমার রক্ত নিন, কোনো সমস্যা নেই। আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম ড্যাম সিরিয়াস। ওকে, আপনি আমার সঙ্গে আসুন। মিনিট 10 পর আদিত্যর ব্লাড টেস্ট করা হয় এবং কোনো সমস্যা না থাকার জন্য নির্বিঘ্নে আদি সুরভিকে রক্ত দিতে পারে। অবশেষে জ্ঞান ফেরে সুরভির। চোখ খুলেই পাশের বেডে আদিত্যকে শুয়ে থাকতে দেখে একটু অবাক হয় সুরভি। ডাক্তার এসে ওকে সবটা জানায়। আদিত্য উঠে বসে এবং আস্তে আস্তে বেড থেকে নামার চেষ্টা করলে ডাক্তার বলে, আরে কি আপনি নামছেন কেন? সবে আপনি রক্ত দিয়েছেন, এখন আপনি বেশ উইক। বেশ কিছুদিন ভালো মন্দ খেতে হবে আর রেস্টের প্রয়োজন আছে। আমি একদম ঠিক আছি ডাক্তারবাবু, আমার কিচ্ছু হবে না। আমি কি একটু ওর সঙ্গে একান্তে কথা বলতে পারি? সে আপনি বলতেই পারেন, তবে বেশি স্ট্রেস নেবেন না। মনে রাখবেন, আপনারা দুজনেই কিন্তু আমার পেশেন্ট এখন। কথাগুলো বলে ঘর থেকে চলে যায় ডাক্তারবাবু। আদি আস্তে আস্তে হেঁটে সুরভির বেডের সামনে রাখা টুলে বসে এবং বলে, এখন কেমন লাগছে? আর দুর্বল লাগছে না তো? আচ্ছা, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করনি কেন বলো তো? নিশ্চয়ই কাকিমা অনেক জোরাজুরি করেছিল, তুমি জেদ করে খাওনি। তুমি আমাকে রক্ত দিলে, তুমি তো আমাকে একদম সহ্য করতে পারো না। তাহলে? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। তুমি আমাকে যতটা খারাপ ভাবো, আমি কিন্তু ততটাও খারাপ নই। আমি জানি তোমার সঙ্গে আমার আদায় কাজ করার সম্পর্ক। আমি উঠতে বসতে তোমাকে কথা শোনাই, কিন্তু তাই বলে কি আমার মানবিকতা বোধ নেই? কথা শোনানো, রাগ অভিমান একদিকে, আর প্রাণ বাঁচানো অন্যদিকে। প্রাণের মায়া বড় মায়া, আর যেখানে আমি তোমাকে বাঁচানোর একটা সুযোগ পেয়েছি, সেটা হেলায় হারিয়ে ফেলবো, অতটা হিসেবে আমি নই গো। সরি আদি, তোমাকে ভুল বুঝে আমি মস্ত বড় অন্যায় করেছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। ধুর বোকামে, এভাবে কেউ ক্ষমা চায়? আমি না তোমার শত্রু? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আবার কোমর বেঁধে ঝগড়া করতে হবে তো নাকি? কে বলেছে তুমি আমার শত্রু? বারে, এটা আবার বলার কি আছে? তুমি যেভাবে আমার সঙ্গে ঝগড়া করো, তাতে আমি নিশ্চয়ই তোমার শত্রু বই বন্ধু হব না? বন্ধু না হলেও অন্য কিছু তো হতেই পারো। অন্য কিছু মানে? জানি না। আরে বাবা, না বললে আমি কি করে বুঝবো? তাই তো, ঝগড়া করার সময় তো আর বলে দিতে হয় না যে আসো আমার সঙ্গে ঝগড়া করো। আর এখন বুঝতে পারছো না? না সত্যি বুঝতে পারছি না।
জিনিয়া তানিয়ার সঙ্গে তোমাকে সন্দেহ করে আমি ভুল করেছি এটা যেমন ঠিক, তেমনি ওদের সঙ্গে তোমাকে দেখে আমি ভীষণ জেলাস হয়েছিলাম। কেন হয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমায় বলে দিতে হবে না। তুমি তো বাঙাল ছেলে, এটুকু বোঝার বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। ওরে আমার ঘটি মাইয়া, তাহলে এই ছিল তোমার মনে? তাই তো ভাবি, আমাকে অন্য মেয়েদের সঙ্গে দেখে এই মেয়ের এত জলে কেন? তা জ্বলবে না? সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করবে আর ভাব করবে ওদের সঙ্গে, এটা আমি হতে দিতাম নাকি? তাই এটা আগে থেকে বলে দিলেই হতো যে ঝগড়াঝাটি ভুলে ভাব ভালোবাসার সূচনা করা যাক। কেন বলে দিতে হবে? কেন তুমি বোঝো না? না বুঝলে কি আর কথায় কথায় তোমার সঙ্গে ঝগড়া করতাম, তাও আবার বিনা কারণে। আসলে কি বলতো, আমি না অন্য ছেলেদের মতো নই যে মুখ ফুটে মনের কথাটা বলে দেব। আমি আসলে একটু অন্যরকম। আমি আমার ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতে পারিনি দেখেই ওভাবে ঝগড়ার মাধ্যমে আটকে রাখতাম আমার কাছে, আর প্রাণ ভরে কয়েক পলক দেখারও সুযোগ পেতাম। সেদিন যখন দীপালি আমাদের প্রেম ভালোবাসার কথা বলছিল, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল, কিন্তু মুখে কিছু বলিনি। পাছে তুমি আমায় সন্দেহ করো, কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছিলাম। সে আর বলতে, ও যখন বলছিল বাঙালোইডস ঘটি, আমি তো একবার হেসেই ফেলেছিলাম। তাহলে ফাইনালি সেটিংটা হয়েই গেল, কি বলো? কোথায় সেটিং? সেটিং তখন হবে যখন তুমি আমার হাতটা ধরে নিজের ভালোবাসার কথা বলবে আমায়। ওরে বাবা, কইতেই লাগবো? আগে ঠিক আছে, কইতাছি। মনের আবেগ মিশিয়ে সত্যিকারের অনুভূতির সাথে বলবে কিন্তু। আচ্ছা বাবা, বলছি। অনেক তো হলো ঝগড়াঝাটি, এবার না হয় ভালোবাসাটা হোক খাঁটি। ভালোবাসি তোমায় সেই ছোট থেকে, কিন্তু কখনো বলতে পারিনি মুখ ফুটে। যখনই ভেবেছি বলে দেব, পেয়েছি ভীষণ ভয়। সত্যি কথা জানলে যদি ঘটি বাঙালির যুদ্ধ হয়। কিন্তু আজ আর পারলাম না চুপ থাকতে। বাঙাল ছেলের মন কেড়েছে এই ঘটি মেয়ে, তাই আজ বলেই দিলাম মুখ ফুটে, ওগো ঘটি মেয়ে, পথ চলবে আমার সাথে, থাকবে পাশে আজীবন, বাসবে ভালো এইভাবে। আনন্দে চোখের কোণা থেকে এক দু ফোঁটা জল গড়িয়ে পড়ছে সুরভির, তবে মুখে একটা মিষ্টি হাসি। এত সুন্দরভাবে কেউ যে ওকে ভালোবাসার কথা বলতে পারে, তাই ওর স্বপ্নের অতীত ছিল। আস্তে আস্তে উঠে আদিত্যর হাত দুটো শক্ত করে ধরে বলল, একবার যখন ভালোবেসেছি, ধরেছি তোমার হাত, যাব না কখনো ছেড়ে, থাকবো পাশে দিন রাত। আদিত্য হেসে বলল, ওরে বাবা, তুমিও তো দেখছি ভালোই ছন্দ মেলাতে পারো। কেন? ছন্দ মেলাতে বুঝি শুধু বাঙালরাই পারে? আচ্ছা বাবা, হয়েছে। এই ঝগড়াটা কি আজীবন চলবে? আই মিন, বিয়ের পরেও? আল বাদ চলবে। শোনো, আমরা তো দুই পরিবারকে ঠিক মানিয়ে নেব। দুই পরিবারের সম্মতি নিয়েই আমাদের চার হাতে এক হবে। তবে তোমাকেও কিন্তু আমার সঙ্গে মানিয়ে চলতে হবে। রান্নায় মিষ্টি খেতে হবে, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল চিংড়ি সব খেতে হবে। ঠিক আছে, খাবো। তবে তোমাকেও কিন্তু মাঝে মাঝে ঝাল ঝাল কষা মাংস, ইলিশ ভাপা আর শুটকি মাছ রাঁধতে হবে। শুটকিটা রাঁধতেই হবে? আগে ঝাল মিষ্টি একত্রিত হলে তবেই তো প্রেম জমে ক্ষীর হবে, তাই না? ওদের দুজনের মধ্যে তো ভাব ভালোবাসা হয়ে গেল, কিন্তু দুই পরিবারের লোক এই সম্পর্কটা মানতে নারাজ। প্রথম দিকে কিছুতেই এই বিয়েতে তারা মত দেয়নি, কিন্তু পরে সুরভি আর আদিত্য নিজেদের পরিবারের সঙ্গে কথা বলে, সবটা মীমাংসা করে এবং জানায় ভালোবাসা কোনো অপরাধ নয়, বরং দুটো পরিবারের মেলবন্ধন ঘটাতে ভালোবাসা সেতুর মতো কাজ করে। যেখানে ভালোবাসা জাত ধর্ম কিছু মানে না, সেখানেই ঘটি বাঙালির দ্বন্দ্ব তো সামান্য। একটা আছে বলেই আরেকটার কদর আছে। হয়তো আজীবন এই দ্বন্দ্বটা চলবে, কিন্তু ভালোবাসার কোনো কমতি হবে না। আফটার অল, ঘটি আর বাঙাল মিলেই তো বাঙালি। তাহলে এই বিভেদ রাখাটা কি সত্যিই জরুরি? ওদের এই প্রশ্নের কোনো জবাব ছিল না দুই পরিবারের কাছে। অবশেষে ভালোবাসার কাছে ওরা পার মানতে বাধ্য হয়, ভুলে যায় সব দ্বন্দ্ব বিবাদ,
একে অপরকে কোলাকুলি করে মিষ্টি আর সিঙারা আদান প্রদান করে এবং ঠিক হয় আগামী মাসে এই ঘটি বাঙাল ছেলেমেয়ের 4 হাত এক করে দেওয়া হবে। অবশেষে পূর্ণতা পেল সুরভি এবং আদিত্যর ভালোবাসা। মুখে কিছু না বললেও ওরা যে আগে থেকেই মন বিনিময় করে রেখেছে সেটা তো বোঝাই গেল। এত দ্বন্দ্ব, এত বিবাদ, এত ঝগড়াঝাটির পরেও কিন্তু শেষ পর্যন্ত ওরা মিলিত হতে পেরেছে। আসল ব্যাপারটা কি জানেন? ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে এই ছোট ছোট বিষয়গুলো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। 2 ঘটি বাঙাল যতই নাজেহাল হোক না কেন, অবশেষে কিন্তু ঠিক ধরা দিয়েছে একে অপরের প্রেমে। প্রেম কোনো বাধা মানে না, প্রেম কোনো বিভেদ মানে না। প্রেম শুধু দুটো মানুষের দুটো মনকে একত্রিত করে, আজীবনের জন্য বেঁধে রাখে। শুনছিলেন লেখিকা অনিমা বসাকের কলমে ইমপারফেক্ট ম্যাচ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন।